এমন একটি জেল যেখান থেকে পালানো প্রায় অসম্ভব। কেউ পালানোর চেষ্টা করে ধরা খেলে তাকে দেয়া হয় মৃত্যুদণ্ড। তবে ইতিহাসে একজন সফল হয়েছিল সেই জেল থেকে পালানোর। কিভাবে সে সফল হলো জানতে হলে আজকের এক্সপ্লেনেশনটি দেখতে হবে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি রেজাউল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন দ্য রিয়েলিটি স্টোরিজ। মুভি শুরুতে আমরা এন্ডিকে দেখতে পাই। এন্ডি একজন ব্যাংকার। আজকে এন্ডির ওপর আরোপিত মার্ডার কেসের রায় শোনানো হচ্ছে। বিপক্ষ উকিলের দাবি এন্ডি মদ খেয়ে মাতাল হয়ে তার ওয়াইফ এবং তার ওয়াইফের প্রেমিককে খুন করেছে। মূলত তার ওয়াইফ পরকীয়া করত। উকিলের দাবি এটা এন্ডি জানার পরে সে তাদের খুন করে এবং খুনের অস্ত্র নদীতে ফেলে দেয় যেন পুলিশ তাকে শনাক্ত করতে না পারে। তারপর এন্ডির কাছে জানতে চাওয়া হয় সে এই খুন করেছে কিনা। এন্ডি কোনো যথাযথ প্রমাণ দেখাতে পারে না। জাজ বলে, এত কিছুর পরেও তোমার মাঝে অনুতপ্তের কোনো ছিটো ফোঁটাও নেই, তাই আমি তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করছি এবং তোমাকে যেন দ্য শশাঙ্ক রিডেম্পশন জেলে রাখা হয় তার আদেশ করছি। শশাঙ্ক রিডেম্পশন এমন একটি নিরাপদ জেল যেখান থেকে কেউ চাইলেও পালাতে পারে না। কেউ পালানোর চেষ্টা করে ধরা খেলে তাকে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর আমরা রেডকে দেখতে পাই, যে কিনা এই জেলেই যাবজ্জীবন সাজা ভোগ করতেছে। আজকে তার যাবজ্জীবনের সাজা কমানোর রায় রয়েছে। সে ইতিমধ্যেই 20 বছরের সাজা ভোগ করেছে। সে আদালতের কাছে তার শাস্তি কমিয়ে জামিনের আবেদন করে। দায়িত্বরত অফিসাররা তার আপিল রিজেক্ট করে দেয়। এতে অবশ্য রেডের তেমন কিছু যায় আসে না। এখানে 20টা বছর কাটানোর পর এই জেলখানাই তার কাছে সবকিছু। এটাই তার বাড়ি, এটাই তার সংসার। রেডের একটা বিশেষ গুণ আছে, সে এই জেলের মধ্যে যে কোনো কিছুই সাপ্লাই করতে পারে, যার জন্য সে পুরো জেলে সবার কাছে অনেক বেশি পরিচিত মুখ। যাই হোক, আজকে এন্ডি ও আরো কয়েকজন কয়েদিকে এই জেলে নিয়ে আসা হয়। সবাইকে কোমরে দড়ি বেঁধে গাড়ি থেকে নামানো হয়। এখানে যখন কোনো নতুন কয়েদিকে নিয়ে আসা হয় তখন পুরনো কয়েদিরা তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় যেন তারা ভয় পায়। অনেকে তো ভয় পেয়ে কেঁদে ফেলে। তাই রেড এবং বাকিরা বাজি ধরে যে সবার আগে কোন কয়েদিটা কান্না করবে। রেড এন্ডির উপরে বাজি ধরে, কারণ তার মনে হয় এন্ডি ধনী ঘরের সন্তান এবং সে খুব সহজ সরল। কয়েদিদের জেলার এবং গার্ডের ক্যাপ্টেনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। ইনি হলো জেলার নর্টন, যে খুবই ধর্মভীরু। সে কয়েদিদের উদ্দেশ্যে বলে, আমি দুটি জিনিস খুব বেশি পছন্দ করি, একটা হলো বাইবেল, আরেকটি হলো ডিসিপ্লিন। সুতরাং তোমরা এই দুটি জিনিস খুব ভালোভাবে মেনে চলবে। ইনি হলো গার্ডদের ক্যাপ্টেন হ্যাডলে, যে খুবই বদমেজাজি এবং কয়েদিরা তার কথা মতো না চললে সে প্রচুর পরিমাণে মারধর করে, তাই সবাই তাকে ভীষণ ভয় পায়। যাই হোক, সবাইকে গোসল করিয়ে পাউডার মাখানো হয়। এরপর তাদের নিজ নিজ সেলে পাঠিয়ে দেওয়া হয়। সেলে ঢুকার পরেই এক একজনের মনোবল ভেঙে যেতে শুরু করে। রাত হলে বাকি কয়েদিরা নতুন কয়েদিদের বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া শুরু করে দেয়। এতে করে একজন কয়েদি কান্না করে দেয়। সে প্রচন্ড চিৎকার করে কান্না করতে থাকে, যার ফলে হ্যাডলে এসে তাকে প্রচুর মারধর করে। পরের দিন খাবার খাওয়ার সময় সবাই জানতে পারে হ্যাডলে যাকে মারধর করেছে সে কয়েদিটা মারা গেছে। খাবার খাওয়ার সময় অ্যান্ডির পরিচয় হয় ব্রুকের সাথে। ব্রুক হলো এখানকার সবচেয়ে বৃদ্ধ কয়েদি। সে অ্যান্ডিকে এই জেলের বিষয়ে বিস্তারিত সবকিছু বলে দেয় যেন অ্যান্ডি এখানে ঠিকঠাকভাবে থাকতে পারে। এদিকে রেড বাজি হেরে বাকি কয়েদিদের সিগারেট দিয়ে দেয়। এরপর অ্যান্ডি রেডের সাথে কথা বলার চেষ্টা করে। সে রেডকে বলে, আমি শুনেছি তুমি এখানে যে কোনো জিনিস সাপ্লাই করতে পারো, তুমি কি আমাকে একটি হাতুড়ি এনে দিতে পারবে? তখন রেড বলে, কেন, সে হাতুড়ি দিয়ে তুমি কাউকে মারতে চাচ্ছ বা এখান থেকে পালানোর জন্য সুড়ঙ্গ খুঁড়তে চাচ্ছ? তখন এন্ডি বলে, আমার খুবই ছোট আকারের একটা হাতুড়ি দরকার, যেটা দিয়ে কখনোই সুড়ঙ্গ খোঁড়া পসিবল না। আর তাছাড়া এখানে আমার কোনো দুশ্মন নেই যাকে আমি আঘাত করব। রেড বলে, দুশ্মন নেই তো কি হয়েছে, অতি শীঘ্রই হয়ে যাবে। ওই যে 3জন লোক দেখতে পাচ্ছ, তাদের থেকে সবসময় সাবধানে থেকো, তারা কিন্তু তোমাকে নজরদারিতে রেখেছে। রেড হাতুড়ির জন্য $10 চাইলে অ্যান্ডি বলে সে সময় মতো দিয়ে দিবে। যাই হোক, অ্যান্ডির কথা মতো রেড ছোট আকারের একটা হাতুড়ি বাইরে থেকে নিয়ে আসে। এই হাতুড়ি দেখে রেড কিছুটা হেসে ফেলে, কারণ এটি এতই ছোট ছিল যে সুড়ঙ্গ খুঁড়তে গেলে প্রায় 600 বছর লেগে যাবে। হাতুড়িটি রেড ব্রুককে দেয়। ব্রুক বাইবেলের সাথে হাতুড়িটি অ্যান্ডিকে সাপ্লাই করে। পরের দিন অ্যান্ডি লন্ড্রির ভিতরে কাজ করতে গেলে সেই 3জন লোক সুযোগ বুঝে তাকে প্রচুর মারধর করে। এরকম প্রায় 2 বছর অতিবাহিত হয়ে যায়। ওই 3জন লোক প্রায় অ্যান্ডিকে মারধর করত। মাঝে মাঝেই অ্যান্ডির মুখে মারধরের বিভিন্ন চিহ্ন দেখা যেত।
হঠাৎ একদিন জেলার বলে পাশের বিল্ডিং এর ছাদে কাজ করতে হবে, তার 1 ডজন লোক লাগবে। জেলার অ্যান্ডি, রেড এবং বাকিদের সিলেক্ট করে। সেদিন সেই কাজের তদারকিতে হ্যাডলে ডিউটি করছিল। সে তার কলিগদের সাথে কথা বলতে থাকে। সে বলে একজন লয়ার কল করে জানিয়েছে তার ভাই মারা গেছে, তবে তার ভাই অনেক টাকা ইনকাম করেছে, যেখান থেকে তার জন্য $35,000 দিয়ে গেছে। তখন একজন গার্ড বলে, স্যার আপনি তো তাহলে ধনী হয়ে গেলেন। তখন হ্যাডলে বলে, এই টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে গেলে সরকার প্রায় সব টাকাই ট্যাক্স হিসেবে নিয়ে নিবে, এক্ষেত্রে আমার কাছে কিছুই থাকবে না, সুতরাং এই টাকা আমি নিতেও চাচ্ছি না। এসব কথা পাশ থেকে অ্যান্ডি শুনে ফেলে। সে যেহেতু ব্যাংকার, কিভাবে ট্যাক্স ফাঁকি দিতে হয় সে বিষয়ে ভালোই জানে। সে হ্যাডলেকে বলে, আপনি কি আপনার ওয়াইফকে বিশ্বাস করেন? কথা শুনে হ্যাডলে অনেক রেগে যায়। সে অ্যান্ডিকে ছাদ থেকে ফেলে দিতে যাবে, তখনই অ্যান্ডি বলে, আমি জানি আপনার $35,000 কিভাবে ট্যাক্স ফ্রি আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন। আপনি জীবনে একবার আপনার ওয়াইফকে $60,000 সমমূল্যের গিফট দিতে পারবেন, যেটার উপরে সরকার কখনো ট্যাক্স ধার্য করবে না। এক্ষেত্রে আপনি যদি $35,000 আপনার ওয়াইফের অ্যাকাউন্টে দিয়ে দেন, সেক্ষেত্রে সরকার সে টাকার উপরে কোনো ট্যাক্স ধরবে না। আর যেহেতু আমি একজন ব্যাংকার, সুতরাং কাগজপত্রের যত ঝামেলা আছে আমি সেটা আপনাকে ফ্রিতে করে দেব। আপনি শুধু আমার বন্ধুদের বিয়ার খাওয়াবেন। এন্ডির কথা মতো কাজ করে হ্যাডলে তার অ্যাকাউন্টে $35,000 নিয়ে নিতে পারে। কথা মতো হ্যাডলে সবাইকে বিয়ার খাওয়ায়। রেড ও বাকি কয়েদিদের সাথে অ্যান্ডির ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এমনকি হ্যাডলে অ্যান্ডিকে পছন্দ করতে শুরু করে। এরপর থেকেই অ্যান্ডি, রেড ও তার বন্ধুরা জেলের মধ্যে বিশেষ কিছু সুবিধা ভোগ করতে পারছিল। তারা একদিন সিনেমা দেখছিল। সিনেমার নায়িকা হিসেবে ছিল রিতা হাওয়ার্ড। তখন অ্যান্ডি রেডকে বলে, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি সেটা এনে দিতে পারবে? রেড জিনিসটা সম্পর্কে জানতে চাইলে অ্যান্ডি বলে, রিতা হাওয়ার্ডের একটি পোস্টার। রেড বলে, ঠিক আছে, আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি এনে দেব। সিনেমা হল থেকে বের হওয়ার পর ওই 3জন লোক মানে বব ও তার সাথীরা অ্যান্ডিকে প্রচুর মারধর করে। এত বেশি মারধর করে যে অ্যান্ডি 1 মাসের জন্য হাসপাতালে ভর্তি হয়ে যায়। এই মারামারির কারণে ববকে 1 সপ্তাহের জন্য অন্ধকার ঘরে শাস্তিস্বরূপ রাখা হয়। বব যখন 1 সপ্তাহ পরে বের হয়ে আসে, তখন অ্যান্ডিকে মারার অপরাধে হ্যাডলে তাকে প্রচুর মারধর করে, কারণ হ্যাডলে ও অ্যান্ডির এক প্রকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। হ্যাডলে তাকে এত মারে যে সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। সে আর কখনো হাঁটতে পারবে না। 1 মাস পরে সুস্থ হয়ে অ্যান্ডি ফিরে আসলে রেড তাকে ওয়েলকাম গিফট হিসেবে রিতা হাওয়ার্ডের একটি বড় পোস্টার গিফট করে এবং একটি কাগজে লিখে দেয়, এটার জন্য কোনো টাকা দিতে হবে না, এটি তোমার জন্য ওয়েলকাম গিফট। যাই হোক, এরপরে একদিন জেলার এসে সবার সেল চেক করতে থাকে। সে অ্যান্ডির সেল চেক করলে সেখানে তেমন কিছুই পায় না, কিন্তু দেওয়ালে টাঙানো পোস্টারটি দেখে সে বলে, মূলত আমি এই ধরনের পোস্টার অ্যাপ্রুভ করতাম না, কিন্তু তোমার ক্ষেত্রে আমি সেটা করলাম। জেলারের এই ধরনের কাজের মূল উদ্দেশ্য হলো অ্যান্ডির সাথে কিছুটা সখ্যতা বাড়ানো, কারণ অ্যান্ডি হ্যাডলের $35,000 ট্যাক্স বাঁচিয়ে দিয়েছে, একথা জেলখানার সবাই জানে। তাই জেলার নর্টন ও বাকি সব গার্ডেরা অ্যান্ডির মাধ্যমে তাদের ইনকামের ট্যাক্স মওকুফ করে নেয়। অ্যান্ডির কাছে এত পরিমাণ কাজ এসেছে যে তাকে একজন অ্যাসিস্ট্যান্ট রাখতে হয়। রেডকে সে অ্যাসিস্ট্যান্ট হিসাবে সিলেক্ট করে। অ্যান্ডির কাজে জেলার নর্টন খুশি হয়ে তাকে লাইব্রেরির কাজে শিফট করে দেয়। লাইব্রেরিতে মূলত ব্রুক কাজ করে। অ্যান্ডি ব্রুকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে লাইব্রেরিতে কাজ করা শুরু করে। একদিন নোটিশ আসে, সরকার ব্রুকের শাস্তি মওকুফ করে তাকে জামিন দিয়েছে। এটা ব্রুক জানা মাত্রই সে অনেকটা ভেঙে পড়ে। সে একজন কয়েদিকে খুন করে আবার এই জেলেই থেকে যেতে চায়। এত বছর এই জেলে থাকার কারণে সে এই জেলের মায়ায় পড়ে গিয়েছে, আর তাছাড়া বাহিরে তার পরিচিত কেউ নেই, তাই সে এখানেই থেকে যেতে চায়। সে একজন কয়েদির গলায় ছুরি ধরলে অ্যান্ডি এসে তাকে শান্ত করার চেষ্টা করে। অ্যান্ডি কোনো রকম তাকে বুঝিয়ে সেই কয়েদিকে ছাড়িয়ে নেয়। এরপর ব্রুক জেল থেকে রিলিজ হয়ে যায়। সরকার তাকে থাকার জন্য একটি ঘর দেয় এবং একটি ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি দিয়ে দেয়। ব্রুক অনেকটাই একা হয়ে যায়। সারাদিন কাজ করে যখন বাসায় আসে, কথা বলার জন্য সে কাউকে পায় না। সে জেলের লাইফকে অনেক বেশি মিস করতে থাকে। এক পর্যায়ে সে ডিপ্রেসড হয়ে সুইসাইড করে ফেলে। এই নিউজ এনডি ও বাকি সবাই পাওয়ার পরে তারাও অনেক বেশি আপসেট হয়ে যায়। যাই হোক, এরপর একদিন জেলার নর্টন নতুন একটি প্রোগ্রাম চালু করে। সে সরকারকে বলে, সে যদি এই কয়েদিদের দিয়ে বাহিরের বিভিন্ন কন্ট্রাক্টের কাজগুলো করিয়ে নিতে পারে, এতে করে অল্প খরচে সরকারি কাজগুলো করিয়ে নেওয়া যাবে। সরকার এতে অনুমতি প্রদান করে।
নর্টন কয়েদিদের দিয়ে খুব অল্প খরচে বিভিন্ন কন্ট্রাক্টের কাজ করিয়ে নিতে থাকে এবং বাকি টাকাগুলো সে তার অ্যাকাউন্টে জমা করতে থাকে। যেহেতু এগুলো ব্ল্যাক মানি, সুতরাং সেগুলোকে হোয়াইট মানিতে কনভার্ট করার জন্য সে এন্ডির হেল্প নিত। এন্ডি এমন একজন ব্যক্তির নামে অ্যাকাউন্ট খুলে যার পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। ফলে কখনো যদি ইনভেস্টিগেশন টিম এই টাকার কথা জেনেও যায়, তাহলে তারা এমন একজন ব্যক্তিকে খুঁজবে যার কোনো অস্তিত্বই নেই। এভাবেই এন্ডি নর্টনের কাছে আরো বেশি বিশ্বস্ত হয়ে উঠতে থাকে। প্রতিদিন কাজ শেষে এন্ডি অ্যাকাউন্টের সকল কাগজপত্র নর্টনের সিন্ধুকে ঢুকিয়ে রাখত। সিন্ধুকের চাবি নর্টন সবসময় নিজের কাছে রাখত, যেন ডকুমেন্টগুলো কখনো কারো হাতে না যায়। যাই হোক, এর মাঝে একদিন জেলে নতুন কয়েদিরা আসে। তার মধ্যে একজন হলো টনি। চুরির কারণে আদালত তাকে 2 বছরের জেল দিয়েছে। সে খুবই অল্প বয়সের, তাই সবসময় এনার্জেটিক থাকে। সে সবসময় হাসিখুশি ভাবে কাজ করে। টনি জানতে পারে এন্ডি এখানকার মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি, তাই সে এন্ডি এর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। টনি জানতে পারে এন্ডি তার ওয়াইফ এবং তার ওয়াইফের প্রেমিককে খুন করার অপরাধে এখানে শাস্তি ভোগ করতেছে। এটা শোনা মাত্রই টনি রেড ও অ্যান্ডিকে বলে সে একবার চুরির অপরাধে একটি জেলে গিয়েছিল। সেখানে আরেকজন অপরাধী তার সাথে একটি ক্রাইমের কথা শেয়ার করে। সেই অপরাধী বলেছিল সে যখন চুরি করতে যায় তখন সে ধরা খায় এবং একজন মহিলা তাকে প্রচুর মারধর করতে থাকে। তখন সে সেই মহিলা ও মহিলার লাভারকে খুন করে। মজার বিষয় হলো আদালত সেই মহিলার হাজবেন্ডকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন সাজা প্রদান করে। সেই মহিলার হাজবেন্ড একজন ব্যাংকার ছিল। তারা বুঝে যায় ওই মহিলা আর কেউ নয়, এন্ডির স্ত্রী। এসব কথা এন্ডি গিয়ে জেলার নর্টনকে বলে। এন্ডি তাকে বলে সে নির্দোষ। নর্টন তার কথা বিশ্বাস করে না এবং তার কথাকে কোনো রকম পাত্তা দেয় না। সে এন্ডিকে বলে টনি তোমার সাথে বন্ধুত্ব করার জন্য জাস্ট মন গড়া একটি কাহিনী তোমাকে বলে যাচ্ছে। এন্ডি নর্টনকে বলে আপনি হয়তো ভাবছেন আমি এখান থেকে বের হয়ে আপনার ব্ল্যাক মানির কথা সবাইকে বলে বেড়াবো, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এই বিষয়ে কারোর সাথে কোনো কথা বলবো না। দয়া করে আমার কেসটা আবার রিওপেন করুন। একথা শোনা মাত্রই নর্টনের মনে ভয় ঢুকে যায়। সে এন্ডিকে 1 মাসের জন্য একটি অন্ধকার সেলে দিয়ে দেয়। এদিকে নর্টন হ্যাডলের মাধ্যমে টনিকে মেরে ফেলে, যেন এন্ডি কখনো জেল থেকে বের হতে না পারে। সে এন্ডিকে বলে টনি জেল থেকে পালানোর চেষ্টা করেছিল, তাই বাধ্য হয়ে হ্যাডলে তাকে গুলি করে। এই বিষয়টা নিয়ে হ্যাডলে অনেক বেশি আপসেট, তাই তুমি অতীতের কথা ভুলে গিয়ে আবার কাজে মনোনিবেশ করো। কিন্তু এন্ডি বুঝতে পারে টনিকে নর্টনই খুন করেছে। সে নর্টনকে বলে আমি আপনার আর কোনো কাজ করব না, আপনি যাকে খুশি দিয়ে আপনার কাজ করিয়ে নিন। তখন নর্টন এন্ডিকে বলে কাজ তো তুমি করবে আর তোমাকে দিয়েই করাবো। এরপর সে হ্যাডলেকে বলে এন্ডিকে আরো 1 মাসের জন্য অন্ধকার সেলে রেখে দাও। এন্ডি অন্ধকার সেল থেকে বের হওয়ার পরে একদিন রেডকে বলে তুমি যদি কখনো এখান থেকে বের হও তাহলে কি করবে। রেড বলে এখান থেকে বের হওয়া তো অকল্পনীয়। রেড উল্টো প্রশ্ন করে এন্ডি তুমি বের হলে কি করবে। এন্ডি বলে আমি মেক্সিকোর একটি সমুদ্র সৈকতে হোটেল খুলবো, সেখানে ছোট ছোট নৌকা মেরামতের কাজ করব এবং মাঝে মাঝে নিজের বন্ধুদের নিয়ে সমুদ্রের মাঝে মাছ শিকার করতে যাব। আমার খুব বেশি চাওয়া নেই। তখন রেড এন্ডিকে বলে এন্ডি স্বপ্ন দেখা ভালো, কিন্তু অবাস্তব স্বপ্ন দেখা মোটেও ভালো না। আমার মনে হয় না আমরা কখনোই এখান থেকে বের হতে পারবো। তখন এন্ডি রেডের উদ্দেশ্যে বলে রেড তুমি যদি কখনো এখান থেকে বের হও তাহলে আমার একটা কাজ করে দিতে পারবে। রেড বলে অবশ্যই, বলো কি করতে হবে। এন্ডি বলে বাক্সটনের উত্তর দিকের মাঠে একটি গাছ আছে। গাছের সামনে পাথরের তৈরি একটি দেয়াল আছে। সেই দেয়ালের মাঝে তুমি কালো একটি পাথর দেখতে পাবে। সে কালো পাথরের নিচে আমার কিছু জিনিস আছে যেটা তোমার জন্য রাখা থাকবে, তুমি সেটা কালেক্ট করবে। রেড সেখানে কি রয়েছে সেটা জানতে চাইলে এন্ডি বলে তুমি সেখানে গেলে নিজের চোখেই দেখতে পারবে। মূলত মানুষ তার আশায় বাঁচে। এন্ডি রেডের মনে ওখানে কি রয়েছে সেটা দেখার একটা আশা তৈরি করে দিয়েছে। যাই হোক, এন্ডি আবার নর্টনের কাজ করে দিতে থাকে। এতে নর্টন এন্ডির ওপর বেশ খুশি হয়। সে এন্ডিকে বলে আমার জুতোগুলো ভালো করে পলিশ করে রাখবে, আর আমার খুব ভালো লাগছে তুমি আবার তোমার কাজে ফিরে এসেছো। আশা করি তুমি তোমার শাস্তিগুলো মাথায় রাখবে। এদিকে এন্ডির কথাবার্তায় রেডের কেমন জানি সন্দেহ হতে থাকে। সে তার বন্ধুদের সাথে আলাপ করে। সে বলে এন্ডিকে এখন আমার বেশিরভাগ সময় উদাস মনে হয়, আমাদের তার উপর নজরদারি রাখা উচিত। সে যেন আবার ব্রুকের মতো কাজ করে না বসে। প্রতিদিনের মতো আজকেও সবাই রাতের খাবার খেয়ে তাদের নিজস্ব সেলের মধ্যে প্রবেশ করে। রাতের লাইট অফ হয়ে যায়। তবে আজকে রেডের জন্য রাত কাটছেই না। সে এন্ডিকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করতেছে।
সে ভাবতে থাকে এন্ডি যেন আবার সুইসাইডের মতো কাজ করে না বসে। পরের দিন সকালে প্রতিদিনের মতো গার্ডরা এসে কয়েদিদের কাউন্ট করতে থাকে। সব কয়েদিরা তাদের সেল থেকে বের হলেও এন্ডি বের হয় না। এটা দেখে রেডের হৃদস্পন্দন বেড়ে যায়। একজন গার্ড গিয়ে এন্ডি সেল চেক করে দেখে সেখানে কেউ নেই। গার্ড গিয়ে হ্যাডলে ও নর্টনকে জানায়। নর্টন রেডকে জিজ্ঞাসাবাদ করলে রেড বলে সে এইসব বিষয়ে কিছুই জানে না। নর্টন রেগে গিয়ে এন্ডির খোদাইকৃত পাথরগুলো রেড ও গার্ডদের উদ্দেশ্যে ছুটতে থাকে। একটি পাথর গিয়ে দেয়ালের পোস্টারে লাগে। পাথরটি পোস্টারের ভিতরে ঢুকে যায়। তার মানে দেয়ালের ভেতরে ছিদ্র আছে। নর্টন পোস্টারটি ছিঁড়ে যা দেখতে পায় তাতে তার চক্ষু চরক গাছ। তারা দেখে পোস্টারের পিছনে একটি সুড়ঙ্গ রয়েছে। তার মানে এই সুড়ঙ্গ দিয়েই এন্ডি পালিয়ে গিয়েছে। এন্ডি মূলত গত 20 বছর ধরেই এই সুড়ঙ্গটি খুঁড়ছিল। সে রেডের দেয়া সেই হাতুড়ির মাধ্যমে এই সুড়ঙ্গটি খুঁড়েছে। সুড়ঙ্গ থেকে যে মাটি বের হতো এন্ডি সেটা প্যান্টের পকেটে করে মাঠের মাঝে ছিটিয়ে দিত। এতে করে কারো মনে কোনো প্রকার সন্দেহ তৈরি হয় না। এবার সে নর্টনের কাজ করে দেওয়ার পরে তার ডকুমেন্টগুলো বাইবেলের সাথে বদলে দেয়। তাকে যে জুতো জোড়া পলিশ করতে বলে সেগুলো সে নিজে পরে নিজের জুতোগুলো নর্টনের জুতার বক্সে রেখে দেয়। এরপর সে রাতের আধারে সুড়ঙ্গ দিয়ে বের হয়ে ময়লার পাইপের মাধ্যমে জেলের বাহিরে জলাশয়ের মধ্যে চলে আসে। এভাবেই এন্ডি জেল থেকে বের হয়ে যায়। তারপর সে সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নেয় যার পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। সেই অ্যাকাউন্টে মূলত সিগনেচার এন্ডি নিজেই দিত, যার ফলে টাকা বের করতে তাকে কোনো ঝামেলা পোহাতে হয়নি। রাতারাতি সে প্রায় $3 লাখ মালিক হয়ে যায়, যেটি মূলত ছিল নর্টনের এত বছরের ব্ল্যাক মানি। এরপর এন্ডি মিডিয়াকে একটি চিঠি ও ডকুমেন্ট পোস্ট করে দেয়, যেখানে নর্টনের সব কুকীর্তির প্রমাণ ছিল। শ্মশান জেলে পুলিশ আসে, তারা হ্যাডলেকে গ্রেপ্তার করে। কিন্তু নর্টনকে যখন গ্রেপ্তার করতে যায় সে নিজের বন্দুকের মাধ্যমে সুইসাইড করে। জেলের মধ্যকার পরিবেশ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যারা এন্ডিকে খুব কাছে থেকে জানতো তারা বেশিরভাগ সময় এন্ডিকে নিয়েই গল্প করে। যাই হোক, জেলের সকল নিয়মকানুন ঠিকঠাকভাবে মেনে চলার কারণে আদালত রেডকে জামিন দিয়ে দেয়। জেল থেকে বের হয়ে রেড এন্ডির কথা মতো বাক্সটনের সেই জায়গায় চলে যায়। সেখানে গিয়ে রেড সেই পাথরের দেয়ালের মধ্যে কালো পাথরটি খুঁজতে থাকে। এক পর্যায়ে রেড সেই কালো পাথরটি খুঁজে পায়। রেড কালো পাথরটি সরালে সেখানে একটি বাক্সের মধ্যে একটি চিঠি এবং খামে মোড়ানো কিছু ডলার পায়। চিঠিতে লেখা ছিল, আশা করি ভালো আছো রেড। তুমি যেহেতু এখান পর্যন্ত পৌঁছে গিয়েছো তার মানে তোমার মনে এখনো ইচ্ছা শক্তি বেঁচে আছে। মনে আছে আমি তোমাকে বলেছিলাম মানুষ ইচ্ছা শক্তিতেই বাঁচে। যাই হোক, এখন তাহলে মেক্সিকোর সেই সমুদ্র সৈকতে চলে আসো। রেড ঠিকানা মোতাবেক মেক্সিকোর সেই সমুদ্র সৈকতে চলে যায়। সে এন্ডিকে দেখতে পায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। বন্ধুত্ব হয়তো এমনই, যেখানে কোনো বাধা বিপত্তি মানে না। সকল বাধা বিপত্তি ভুলে গিয়ে বন্ধু ছুটে যায় বন্ধুত্বের টানে। এখানেই এই অসাধারণ মুভিটি সমাপ্ত হয়। আপনাদের আজকের এক্সপ্লেনেশনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।